হ্যালো ভিউয়ার্স, অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। তো গত সেশনে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র বুঝি অধ্যায়ের প্রথম যে টপিকসটা অর্থাৎ ধারা, সিরিজ বা প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের সেশনটা আমরা মিডল টার্মের মাধ্যমে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ হয় এবং আমাদের যে বইয়ের ১৭৬ পৃষ্ঠার যে একক কাজ যেখানে মিডল টার্ম প্রয়োগ করে সমস্যার সমাধান করতে হয়েছে, অথবা মিডল টার্ম ছাড়াও দ্বিঘাত সমীকরণ সমাধানের যে মূল নির্ণয়, সেই ক্ষেত্রে মূল নির্ণয়ের যে সূত্র সেটা প্রয়োগ করে হচ্ছে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো একক কাজ ১৭৬ পৃষ্ঠার যে একক কাজটি, এটা এই সমস্যাটা সমাধান করতে গিয়ে এক পর্যায়ে আমাদের মিডল টার্মের প্রয়োগ করতে হয়। একটা বীজগাণিতিক সমীকরণ সমাধান করতে গিয়ে মিডল টার্মের প্রয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে মিডল টার্ম ছাড়াও বইয়ের উদাহরণের মতো করে সমস্যাটি সমাধান করা যায়, অথবা দ্বিঘাত সমীকরণ সমাধান যে কৌশল সেটা প্রয়োগ করে সমাধান করা যায়। তো আমরা এই একক কাজটি তিনটি পদ্ধতিতে সমাধান দেখাবো। তবে তার আগে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এবং উৎপাদকে বিশ্লেষণে কিভাবে মিডল টার্ম প্রয়োগ করতে হয়, এই বিষয়টা আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে আগে দেখব। আমরা শুরু করছি, প্রথমে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোনো রাশিকে একাধিক পদের গুণফল আকারে প্রকাশ। যেমন এটা একটা বীজগাণিতিক রাশি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই রাশিটির মধ্যে a স্কয়ার একটা পদ, 2ab একটা পদ এবং b স্কয়ার একটা পদ। তো এই তিনটা পদ যোগফল আকারে আছে। এখন এই রাশিটিকেই একাধিক পদের গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো এটাকে শেষে আমরা দেখলাম যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুইটা a প্লাস বির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এটার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এখন কিভাবে হয়েছে, যেমন 2ab, এই মধ্যপদটাকে আমরা দুইটা পদের সমষ্টি আকারে প্রকাশ করেছি, সেটা হচ্ছে ab প্লাস ab। a স্কয়ার এবং b স্কয়ার যেমন আছে তেমনই ঠিক আছে। 2ab কে আমরা ab প্লাস ab লিখেছি। এখন a স্কয়ার এবং ab, এই প্রথম দুইটা পদের মধ্যে এই লাইনের এ স্কয়ার প্লাস এ বি, এই দুইটা পদের মধ্যে এ হচ্ছে কমন। এখানে এ স্কয়ারের মধ্যে দুইটা এ গুণফল আকারে আছে, আর এখানে এ বির মধ্যে এ এবং বি গুণফল আকারে আছে। তাহলে এ স্কয়ার থেকে একটা এ কমন নিলে আরেকটা এ এখানে থেকে যাবে। আবার এ বি থেকে যদি একটা এ কমন নেই তাহলে এখানে বি থেকে যাবে। অর্থাৎ এ স্কয়ার প্লাস এ বি থেকে একটা এ কমন নিলে এ প্লাস বি থেকে যাবে। আবার এখানে এ বির মধ্যে একটা বি আছে, আবার এখানে বি স্কয়ারের মধ্যে দুইটা বি গুণফল আকারে আছে। এখন এই দুইটা পদ থেকে, অর্থাৎ তৃতীয় পদ এবং চতুর্থ পদ, এই দুইটা থেকে যদি আমি একটা বি কমন নেই তাহলে এ বি থেকে বি কমন নিলে একটা এ থেকে যাবে, আর বি স্কয়ার থেকে একটা বি কমন নিলে আরেকটা বি এখানে থেকে যাবে। অর্থাৎ এ বি এবং বি স্কয়ার, এই দুইটা পদ থেকে যদি আমি একটা বি কমন নেই তাহলে একটা এ প্লাস বি থেকে যাবে। এখন আমরা এই লাইনটার মধ্যে যদি খেয়াল করি, এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি কে যদি একটা পদ বিবেচনা করি তাহলে এই পদের মধ্যে এ প্লাস বি অংশটা আছে। আবার বি ইন্টু এ প্লাস বি, এটাকে যদি একটা পদ বিবেচনা করি তাহলে এইখানে এ প্লাস বি আছে একটা অংশ হিসাবে। তাহলে এই পদের মধ্যে এ প্লাস বি আছে, আবার এই পদের মধ্যে এ প্লাস বি আছে। ফলে এখন আমরা এর পরের লাইনে এই দুইটা এ প্লাস বির মধ্য থেকে একটা এ প্লাস বি কমন নিতে পারি, যেহেতু দুইটা পদের মধ্যেই আছে। তো এই দুইটা এ প্লাস বির মধ্যে একটা এ প্লাস বি কমন নিয়েছি, ফলে প্রথম অংশ এ প্লাস বি ইন্টু এর মধ্য থেকে এ বাকি আছে, বাইরের এ, এই বাইরের এটা হচ্ছে এখানে।
আর এইখানের a প্লাস বি যখন কমন আসবে তখন বাকি থেকে গেল প্লাস বি। এই প্লাস বিটা হচ্ছে এইখানে, অর্থাৎ এই দুইটা a ইন্টু a প্লাস বি গুণফল আকারে আছে, এখান থেকে a প্লাস বি কমন নিল, আবার b ইন্টু a প্লাস বি এখান থেকে a প্লাস বি কমন নিল, ফলে a এবং প্লাস বি থেকে গেল, a এবং প্লাস বি থেকে গেল। ফলে এখন আলটিমেট আমরা কি পেলাম, দুইটা a প্লাস বি গুণফল আকারে পেলাম। ফলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো a প্লাস বি দুইটার গুণফল। তাহলে এই রাশিটি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন আরেকটা উদাহরণ দেখি আমরা, যেখানে একটা বীজগাণিতিক সমীকরণ আছে এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান সমান শূন্য বা জিরো। এখন এই বীজগাণিতিক রাশিটার মধ্যে দুইটা পক্ষ আছে, বাম পক্ষ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং ডান পক্ষ হচ্ছে জিরো। সমান সমানের বাম পাশেরটা হচ্ছে বাম পক্ষ, ডান পাশেরটা হচ্ছে ডান পক্ষ। তখন এই সমীকরণের বীজগাণিতিক সমীকরণ বা গাণিতিক সমীকরণের বাম পক্ষ যে রাশিটা এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এই রাশিটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ দুইটা পদের গুণফল আকারে প্রকাশ করব, তখন এখানে মিডল টার্ম বা মধ্যবর্তী বিশ্লেষণে প্রয়োগ করতে হবে। কোন একটা বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, এর মধ্যে প্রথম হচ্ছে যে এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা, কোনো পদ কমন আকারে নেওয়া যায় কিনা, অথবা সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, কমন আকারে নেওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে দেখবো যে মিডল টার্ম প্রয়োগ করা যায় কিনা। মিডল টার্ম প্রয়োগ করা না গেলে তখন আমরা দেখবো যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে সমাধান করব। তো ওটা হচ্ছে উপরের ক্লাসে। আমরা এখানে যেহেতু আমাদের একটা উদাহরণের অঙ্কে একক কাজে মিডল টার্ম প্রয়োগ করে সমাধান করতে হয়, সেক্ষেত্রে আমরা মিডল টার্ম প্রয়োগ করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে সেটা একটু দেখি। তো এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান সমান জিরো, এই গাণিতিক সমীকরণের বাম পাশের যে রাশিটা এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এখানে মধ্যপদ হচ্ছে মাইনাস ফাইভ এক্স বা মিডল মিডল অংশ। এই মাইনাস ফাইভ এক্স নিয়ে আমাদের হচ্ছে কাজ। তো এই রাশির মধ্যে এক্স হচ্ছে একটা চলক। এখানে প্রথম পদ হচ্ছে এক্স স্কয়ার, যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে টু বা পাওয়ার হচ্ছে টু। এখানে এক্স স্কয়ারের সহগ এক্স স্কয়ারের সহগ হচ্ছে ওয়ান। দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ এক্স, এখানে এক্স এর পাওয়ার পাওয়ার হচ্ছে ওয়ান, যেটা লিখতে হয় না, দেখলেই মনে হয় কোনো পাওয়ার না থাকলে ওয়ান ধরে নিতে হয়। এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস ফাইভ। আর প্লাস সিক্স হচ্ছে চলক মুক্ত পদ, অর্থাৎ এখানে এক্স নেই। এক্স না থাকলে এই চলক মুক্ত পদকে বলা হয় ধ্রুবপদ বা ধ্রুবক। তো মিডল টার্মের শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হয়, এই ধ্রুবপদকে দুইটা উৎপাদকে রূপান্তর করতে হবে, যাদের গুণফল হবে ধ্রুবপদ, আর যোগফল বীজগাণিতিক যোগফল যেখানে বিয়োগফল হতে পারে, এই মধ্যপদটা হবে, অর্থাৎ মিডল অংশটা হবে। অর্থাৎ এই সিক্স বা এই ধ্রুবপদটাকে এমন দুইটা উৎপাদকে রূপান্তর করতে হবে, এমন দুইটা উৎপাদক এই সিক্স থেকে পেতে হবে যাদের গুণফল সিক্স হবে এবং যোগফল বা বিয়োগফল এই মাইনাস ফাইভ এক্স হবে। তো এখন আমরা দেখি এই সিক্স এর উৎপাদক বের করি। তো ধ্রুবপদ সিক্স এর উৎপাদক আমরা পাচ্ছি সিক্স ইন্টু ওয়ান, যেখানে সিক্স আর ওয়ান গুণ করলে সিক্স পাওয়া যায়। আবার আরেকটা হচ্ছে থ্রি ইন্টু টু, যেখানে থ্রি এবং টু গুণ করলে সিক্স পাওয়া যায়। তাহলে এখন আমরা লিখলাম যে সিক্স ইন্টু ওয়ান সমান সমান সিক্স। আবার এই মধ্যপদটা হচ্ছে মাইনাস ফাইভ এক্স, তো মাইনাস ফাইভ এক্স পেতে গেলে আমাদের কি করতে হয়, এই সিক্স আর ওয়ান এর মধ্যে এক্স দিয়ে দিতে হয়। সিক্স এক্স থেকে ওয়ান এক্স, অর্থাৎ আমরা এই মাইনাস ফাইভ এক্স পেতে হলে আমাদের কি করতে হবে, মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান এক্স লিখতে হবে। যেহেতু
-5x, তো যেখানে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে বিয়োগফল বা যোগফল সেই চিহ্নের হবে। তো -6x লিখতে হবে প্লাস 1x লিখতে হবে। ফলে এই 1x টা বিয়োগ যাবে, বিয়োগ গেলে রেজাল্ট হবে -5। অর্থাৎ এই 6 এবং 1 গুণ করলে 6 পাচ্ছি এবং 6 থেকে 1 বিয়োগ করলে -5x পাচ্ছি। অর্থাৎ -6x থেকে 1x যোগ করলে -5x পাচ্ছি। এখন তো সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার -5x + 6 কে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার -6x + 1x + 6, যেখানে -6x এবং 1x ক্যালকুলেশন করলে -5x পাওয়া যাবে। আবার আমরা যদি এইভাবে দেখি যে 3 × 2, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3 × 2 হলেও গুণ করলেও 6 পাওয়া যায়। আবার -5x যদি পেতে চাই তাহলে এই 3 এবং 2 কে দুটোটাকে যদি মাইনাস চিহ্ন বিশিষ্ট করি তাহলে তারা যোগ হবে এবং যোগ হয়ে -5x হবে। তো সেক্ষেত্রে আমরা এই দুইটাও নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা -5x পাওয়ার জন্য এর বদলে আমরা লিখতে পারি -3x - 2x, অর্থাৎ x² - 5x + 6 = 0। এই সমীকরণটাকে, এই সমীকরণের বাম পাশের যে রাশি এটাকে আমরা এভাবে লিখতে পারি x² = x² - 3x - 2x + 6 = 0। কিন্তু এই দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। পার্থক্যটা হচ্ছে দুই ক্ষেত্রেই -5x কে ভাঙা যায়, 6 এবং 1 দিয়েও ভাঙা যায় এবং 3 এবং 2 দিয়েও ভাঙা যায়। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে যে যখন আমরা দ্বিতীয় লাইনে আসি, যেমন x² - 5x + 6 কে যখন ভেঙে x² - 6x + 1x + 6 এ আসি, তখন এই লাইনের মধ্যে যে পদগুলো আছে, অর্থাৎ এই 4টা পদের মধ্যে একটা হচ্ছে মাইনাস চিহ্নের আর বাকি 3টা হচ্ছে প্লাস চিহ্ন। যেমন x² প্লাস চিহ্নের, 1x প্লাস চিহ্নের, 6 প্লাস চিহ্নের, কিন্তু শুধু -6x টাই হচ্ছে মাইনাস চিহ্ন। অর্থাৎ এই 4টা পদের মধ্যে একটা হচ্ছে নেগেটিভ চিহ্নের আর বাকি 3টা হচ্ছে পজিটিভ চিহ্নের পদ। কিন্তু মিডল টার্ম করতে গেলে যেটা করতে হবে, খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় লাইনে যে পদগুলো বের হবে, অর্থাৎ মধ্যপদকে যখন আমরা বিশ্লেষণ করব বা মিডল পার্টটাকে যখন আমরা ভাঙবো, তখন যে দুইটা পার্ট পাবো এবং টোটাল যে পদ হবে ওই পদের মধ্যে সমান হারে প্লাস চিহ্নের পদ এবং মাইনাস চিহ্নের পদ থাকতে হবে। অর্থাৎ দ্বিতীয় লাইনে আমরা 4টা পদ পেয়েছি, এই 4টা পদের মধ্যে আমরা দুইটা প্লাস চিহ্ন বিশিষ্ট পদ এবং দুইটা মাইনাস চিহ্ন বিশিষ্ট পদ পেতেই হবে, তা না হলে মিডল টার্মটা যথাযথভাবে প্রয়োগ হবে না এবং শেষে আমাদের অ্যান্সার মিলবে না, অর্থাৎ চিহ্ন নিয়ে সমস্যা তৈরি হবে। কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে দেখি, অর্থাৎ x² - 5x + 6 এর যদি -3x এবং -2x এ ভাঙি, অর্থাৎ -5x কে যদি -3x এবং -2x এ রূপান্তর করি, তো সেই ক্ষেত্রে আমরা যে দ্বিতীয় লাইনটা পাচ্ছি, এই দ্বিতীয় লাইনে যে 4টা পদ পাচ্ছি x² -3x -2x এবং +6, এই 4টা পদের মধ্যে x² এবং 6 এই দুইটা হচ্ছে প্লাস চিহ্নের আর -3x -2x হচ্ছে মাইনাস চিহ্নের। অর্থাৎ এই 4টা পদের মধ্যে দুইটা পজিটিভ বা প্লাস চিহ্ন বিশিষ্ট পদ আর দুইটা হচ্ছে নেগেটিভ বা মাইনাস চিহ্ন বিশিষ্ট পদ। অর্থাৎ এক্ষেত্রে আমরা সমান সংখ্যক পজিটিভ চিহ্ন বিশিষ্ট পদ এবং সমান সংখ্যক নেগেটিভ চিহ্ন বিশিষ্ট পদ পাচ্ছি। এই জন্য এই পদ্ধতিটা গ্রহণ করা যাবে না, অর্থাৎ এই পদ্ধতিতে এই মিডল টার্ম প্রয়োগ করাটা হবে না। অঙ্কের শেষে গিয়ে এই পদ্ধতিতে প্রয়োগ করলে অঙ্কের শেষে চিহ্ন নিয়ে ঝামেলা তৈরি হবে। তাই আমাদেরকে এই পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ এই 6 কে আমাদেরকে 3 × 2 এই দুইটা উৎপাদকে রূপান্তর করতে হবে। যদিও 6 এবং 1 দিয়ে করলেও 5x পাওয়া যায়, কিন্তু এই চিহ্ন সম্পর্কিত ঝামেলার জন্য
আমাদেরকে 3 ইন্টু 2 নিতে হবে। অর্থাৎ আমি কি বললাম যে দ্বিতীয় লাইনে যেন সমান সংখ্যক হারে পজিটিভ চিহ্নের পদ এবং সমান সংখ্যক হারে নেগেটিভ চিহ্নের পদ পাওয়া যায়, এটা খেয়াল করতে হবে আমাদের। তো এবার আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এই রাশিটিকে আমরা মাইনাস ফাইভ এক্সকে রূপান্তর করেছি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স, আর বাকি যা আছে যেমন আছে তেমনই আছে। এখন এই এক্স স্কোয়ার এবং মাইনাস থ্রি এক্স এই দুইটার মধ্যে থেকে আমরা একটা এক্স কমন নেব, যেহেতু এক্স স্কোয়ারের মধ্যে এক্স রয়েছে দুইটা গুণফল আকারে, আর থ্রি এক্স এর মধ্যে একটা থ্রি আর একটা এক্স গুণফল আকারে আছে। একটা এক্স যখন এই দুইটা থেকে কমন নেব, তখন এক্স স্কোয়ারের জন্য এক্স থেকে যাবে, আর থ্রি এক্স এর মধ্যে থেকে থ্রি থেকে যাবে। অর্থাৎ এক্স স্কোয়ার এবং মাইনাস থ্রি এক্স এই দুইটা পদ থেকে যখন আমরা এক্স কমন নেব, এক্স মাইনাস থ্রি থেকে যাবে। এক্স মাইনাস থ্রিকে আবার এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স পাওয়া যাবে। অপরদিকে মাইনাস টু এক্স এবং প্লাস সিক্স এই দুইটা পদ থেকে আমরা যদি মাইনাস টু কমন নিই, তাহলে তৃতীয় পদ মাইনাস টু এক্স এর মধ্যে থেকে এক্স থেকে যাবে, আর এই প্লাস সিক্স থেকে যখন মাইনাস টু কমন আসবে তখন মাইনাস থ্রি থেকে যাবে, কারণ মাইনাস থ্রি এবং মাইনাস টু গুণ করলে প্লাস সিক্স পাওয়া যাবে। অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আর এখানে মাইনাস চিহ্ন গুণ করলে প্লাস হবে, অর্থাৎ প্লাস সিক্স হবে। এখন এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এবং মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই এক্স মাইনাস থ্রি দুইটা কমন, দুটোটা পদের মধ্যেই আছে। তো এই দুইটা থেকে আবার একটা এক্স মাইনাস থ্রি কমন নেই। এক্স মাইনাস থ্রি যদি আমি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি থেকে যদি এক্স মাইনাস থ্রি কমন নেই, তাহলে এখানে বাকি থাকবে এই এক্স, আর এই পাশে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি থেকে যখন এক্স মাইনাস থ্রি কমন নেব, তাহলে বাকি থাকবে মাইনাস টু। তাহলে এই এক্স আর এই মাইনাস টু এই দুইটা মিলে আবার একসাথে হয়ে যাবে এক্স মাইনাস টু। ফলে এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই রাশিটাকে আমরা দুইটা পদের গুণফল আকারে প্রকাশ করলাম, সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু। এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু এই দুইটা পদের গুণফল আকারে যখন আমরা এই রাশিটাকে প্রকাশ করে ফেললাম, তখনই আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আর এই মাইনাস ফাইভ এক্স কে আমরা মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এ রূপান্তর করেছি কিসের ভিত্তিতে, যে ধ্রুবপদ আছে ধ্রুবপদের উৎপাদকের ভিত্তিতে। এমন দুইটা উৎপাদক আমরা নিয়েছি যাদের গুণফল হয় সিক্স এবং যাদের বীজগাণিতিক যোগফল, অর্থাৎ সেটা যোগও হতে পারে বিয়োগও হতে পারে, এবং সেটা হবে মাইনাস ফাইভ এক্স। এটাই হচ্ছে মিডল টার্মের প্রয়োগ। অর্থাৎ ধ্রুবপদের এমন দুইটা উৎপাদক বের করতে হবে যাদের বীজগাণিতিক যোগফল মধ্যপদের সমান হয়, এটাকেই বলে মিডল টার্ম বা মধ্যপদী বিশ্লেষণ। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সমান সমান হচ্ছে শূন্য। তো এখানে দুইটা পদ গুণ করে শূন্য পাওয়া যাচ্ছে। তো দুইটা পদের গুণফল যদি শূন্য হয়, তাহলে তাদের কমপক্ষে একজন শূন্য হবে বা দুজনই শূন্য হবে। কারণ গুণফল মানে হচ্ছে দুইটা পদের সংখ্যা বৃদ্ধি করা। আমরা যদি কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, তার মানে হচ্ছে ওই সংখ্যাটাকে অপর সংখ্যা হারে বৃদ্ধি করা। যেহেতু গুণ করার পর বা বৃদ্ধি করার পর রেজাল্ট শূন্য আসছে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন কমপক্ষে শূন্য ছিল, যাদের মান কমপক্ষে একজন শূন্য ছিল। তো এই জন্য আমরা যখন দুইটা পদের গুণফল শূন্য হয়, তখন আমরা লিখি যে হয় যে কোনো একজন শূন্য অথবা অপরজন শূন্য। অর্থাৎ হয় এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, আবার এক্স মাইনাস টু সমান সমান জিরো, যে কোনো একটা হবে, অথবা উভয় জিরো হতে পারে। যদি এক্স মাইনাস থ্রি জিরো হয়, তাহলে এক্স এর মান হবে থ্রি, আবার এক্স মাইনাস টু সমান সমান যদি জিরো হয়, তাহলে এক্স এর মান হবে টু। কারণ প্রতিস্থাপন করলে ওই পাশে গিয়ে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস থ্রি প্লাস থ্রি হবে, মাইনাস টু প্লাস টু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এক্স এর দুইটা মান পেলাম, সেটা হচ্ছে থ্রি এবং টু। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান সমান জিরো, এই সমীকরণটাকে যদি আমি সমাধান করি, মিডল টার্ম প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমাদের রেজাল্ট আসছে এক্স এর মান দুইটা, অর্থাৎ চলকের মান হচ্ছে দুইটা পাচ্ছে, একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে টু।
এখানে আমরা একটা বিষয় খেয়াল করব যে এক্স স্কোয়ার ছিল, চলকের সর্বোচ্চ ঘাত ছিল স্কোয়ার বা 2। যখন কোনো একটা সমীকরণে চলকের ঘাত যত থাকবে, তখন ওই চলকের সমাধানও ততগুলা পাওয়া যাবে। যেমন এই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এই চলকের সমাধানও 2টা পাওয়া যাবে। ঘাত যদি 3 হতো, অর্থাৎ এক্স কিউব যদি হতো, তাহলে সমাধানে এক্স এর মান 3টা পাওয়া যেত। 4 হলে 4টা পাওয়া যেত। অর্থাৎ একটা সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যত থাকবে, ওই চলকের মান অর্থাৎ ওই সমীকরণের মূল বা বীজ ততগুলো পাওয়া যাবে। তো এই হচ্ছে আজকের মিডল টার্ম বা মধ্যপদী বিশ্লেষণ কিভাবে আমরা করি সেটার একটা উদাহরণ। আমরা আরো একটা উদাহরণ দেখব। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এখানে আমরা অন্য একটি সমীকরণ নিয়েছি, গাণিতিক সমীকরণ। এটা হচ্ছে n স্কয়ার প্লাস n মাইনাস 992 সমান সমান 0। এখন এই সমীকরণটা আমরা সমাধান করব, অর্থাৎ n এর মান বের করব। তো সেক্ষেত্রে আমরা মিডল টার্ম প্রয়োগ করব। তো শুরুতে আমরা যে কাজটা করতে হয় যে ধ্রুবপদ 992, এটার কতগুলো উৎপাদক আমরা দেখব। যে এটার মধ্যে থেকে আমাদেরকে দুইটা উৎপাদক বের করতে হবে, এমন দুইটা উৎপাদক যাদের গুণফল সে নিজেই, এবং বীজগাণিতিক যোগফল হবে এই মধ্যপদ, যেটা এখানে মধ্যপদ হচ্ছে n, অর্থাৎ মধ্যপদের সহগ হচ্ছে 1, অর্থাৎ 1n যেন হয়। তাহলে আমরা দেখি যে 992 কে যদি আমরা কতগুলো উৎপাদকে বিশ্লেষণ কতগুলো উৎপাদকে রূপান্তর করি বা গুণনীয়কে, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 ইন্টু 496, 4 ইন্টু 248, 8 ইন্টু 124, 16 ইন্টু 62, 32 ইন্টু 31। আমরা দেখতে পাচ্ছি 32 আর 31 কে যদি আমি বীজগাণিতিক যোগ করি, অর্থাৎ বীজগাণিতিক যোগের ক্ষেত্রে যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। তো সেক্ষেত্রে 32 থেকে 31 যদি আমি বিয়োগ করি, তাহলে 1n পাচ্ছি, অর্থাৎ 1 পাচ্ছি। যেমন 32n থেকে 31n বিয়োগ করলে n পাওয়া যায়, অর্থাৎ n স্কয়ার প্লাস n মাইনাস 992, এই রাশিটার মধ্যপদ যেটা মিডল পদ n, এই n এর মান আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে এই 992 যতগুলো উৎপাদক আমরা দেখেছি, এই সবগুলো উৎপাদকের মধ্য থেকে আমি বাছাই করব 32 এবং 31, যাদেরকে গুণ করলে 992 হয়, এবং বীজগাণিতিক যোগ অর্থাৎ যোগ বা বিয়োগ করলে 1n হয়। সেক্ষেত্রে আমরা n কে এই দুইটা পদে রূপান্তর করব। তো দ্বিতীয় লাইনে আমরা লিখব n স্কয়ার প্লাস 32n মাইনাস 31n মাইনাস 992 ইকুয়াল 0। এখন এই দ্বিতীয় লাইনে একটা খেয়াল করার মতো বিষয়, সেটা হচ্ছে দ্বিতীয় লাইনে যে পদগুলো বের হবে, পদগুলো সমান সংখ্যক হারের জন্য পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ হয়। যেমন এই প্রথম দুইটা পদ n স্কয়ার এবং 32n, এই দুইটার চিহ্ন হচ্ছে প্লাস, আবার মাইনাস 31n এবং মাইনাস 992, এই দুইটা পদের চিহ্ন হচ্ছে মাইনাস। অর্থাৎ চারটা পদের মধ্যে দুইটা প্লাস চিহ্ন বিশিষ্ট এবং দুইটা হচ্ছে মাইনাস চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই মিডল টার্মটা প্রয়োগ করা যাবে এবং এটার সঠিক সমাধান আমরা পাবো। যদি না হতো তাহলে এই দুইটা উৎপাদক নিয়ে এটা হতো না। এখন এই n স্কয়ার প্লাস 32n, এই দুইটার মধ্যে থেকে আমরা একটা n কমন নেব, যেহেতু দুটোটার মধ্যে n আছে। একটা n কমন নিলে বাকি থাকবে n প্লাস 32। অপরদিকে মাইনাস 31n এবং মাইনাস 992, এই দুইটা থেকে আমরা মাইনাস 31 কমন নেব। মাইনাস 31 কমন নিলে এখানে বাকি থাকবে n, আর ওই পাশে বাকি থাকবে প্লাস 32, কারণ প্লাস 32 এর সাথে মাইনাস 31 গুণ করলে মাইনাস 992 হয়। অর্থাৎ এখানে প্লাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস চিহ্ন। এখন খেয়াল করার বিষয় হচ্ছে n ইন্টু n প্লাস 32 এবং মাইনাস 31 ইন্টু n প্লাস 32, এই দুইটার মধ্যে আবার n প্লাস 32 কমন, অর্থাৎ দুটো পদের মধ্যেই n প্লাস 32 আছে, এখানেও আছে আবার এখানেও আছে। ফলে এই দুইটা থেকে আমরা n প্লাস 32 কমন নেব। কমন নিলে এই পাশে n প্লাস 32 কমন নিলে n বাকি থাকবে, এই nটা হচ্ছে এখানে, আর এই
পাশ থেকে যদি n+32 কমন নেই তাহলে -31টা বাকি থাকবে। এই -31 হচ্ছে এখানে। ফলে কমন নেওয়ার ফলে আমার আলটিমেট যে দুইটা পদের গুণফল পাচ্ছি সেগুলো হচ্ছে n+32 আর একটা হচ্ছে n-31। এখন এই n+32 এবং n-31 এই দুইটা পদ গুণ করলে 0 পাচ্ছি। আমরা একটা বিষয় খেয়াল করছি যে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের একটি অথবা উভয়ের মানই শূন্য হবে। তো এখানে n+32 এটার মানও শূন্য হতে পারে, অথবা n-31 এটার মান শূন্য হতে পারে, অথবা উভয়ের মানই শূন্য হতে পারে যেহেতু তাদের গুণফল হচ্ছে শূন্য। তাহলে n+32 এটার মান যদি শূন্য হয় তাহলে n এর মান হবে -32। 32 সমীকরণের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, ফলে চিহ্ন পরিবর্তন হচ্ছে, প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে। আর এদিকে n-31 যদি 0 হয় তাহলে n এর মান হবে 31, কারণ সমীকরণের পক্ষ চেঞ্জ করছে, ফলে তাদের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, -31 +31 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে n এর মান আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে -32 আর একটা হচ্ছে 31। যেহেতু এই সমীকরণে n বা চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই এটা সমাধানের ক্ষেত্রে আমরা পেয়েছি দুইটা, অর্থাৎ এই সমীকরণের মূল বা বীজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে -32 আর একটা হচ্ছে 31। তো এই হচ্ছে মিডল টার্ম প্রয়োগ করে আমরা আরেকটা উদাহরণ দেখলাম। তো আমরা এই সমীকরণটা তৈরি করেছি এই জন্য, বা বাছাই করেছি এই জন্য, যে আমরা যে একক কাজটা সমাধান করব এই একক কাজ সমাধান করতে গিয়ে আমরা এরকম একটা সমীকরণ পাবো। তো ওইটাকে আমরা মিডল টার্মের মাধ্যমে যদি সমাধান করি তাহলে আমাদেরকে এভাবেই সমাধান করতে হবে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই একক কাজকে সমাধান করার জন্য আমরা মিডল টার্ম প্রয়োগ করার মাধ্যমে একক কাজটি সমাধান করব। 176 পৃষ্ঠার একক কাজের প্রশ্নটা হচ্ছে প্রথম জনকে যদি দুইটি, দ্বিতীয় জনকে যদি প্রথম জনের চেয়ে দুইটি বেশি, তৃতীয় জনকে যদি দ্বিতীয় জনের চেয়ে আরো দুইটি বেশি, এবং এভাবে পরবর্তী জনকে তার পূর্বের জনের চেয়ে দুইটি করে চকলেট বেশি দিলে 992টি চকলেট মোট কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে পদ সংখ্যা কত সেটা বের করতে হবে। আমরা যদি এভাবে সাজাই ধারাটিকে, যে শর্তানুযায়ী শিক্ষার্থীদের চকলেট পাওয়ার সংখ্যাকে যদি ধারায় রূপান্তর করি তাহলে ধারাটি এমন হবে 2+2+2, আবার 2+2+2, যেহেতু প্রত্যেকবার পরবর্তী শিক্ষার্থী দুইটি করে চকলেট বেশি পাবে, আগের শিক্ষার্থী যতগুলো পাবে তার চেয়ে দুটি করে চকলেট বেশি পাবে, প্রত্যেকবার আমরা একটা করে 2 বাড়িয়ে দিয়েছি। ফলে আমরা যে ধারাটি পাচ্ছি সেটা প্রাথমিকভাবে এমন যে 2+4+6+8 এভাবে যেতে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে একটা জোড় সংখ্যার ধারা। আমরা দেখতে পাচ্ছি যে ধারাটির প্রথম পদ হচ্ছে 2, যেটা আমরা চিহ্নিত করেছি প্রথম পদ 2। সাধারণ অন্তর হচ্ছে ডি। সাধারণ অন্তর হচ্ছে এ, পরবর্তী পদ থেকে তার ঠিক পূর্বের পদটি বিয়োগ করে যে মানটা পাবো। যেমন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 2, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি বিয়োগ করি তাহলে আমরা 2 পাচ্ছি। অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তর ডি। আমরা এক্ষেত্রে সাধারণ অন্তর ডি পাচ্ছি 2। পদ সংখ্যা যদি n হয় তাহলে n তম পদ হবে, সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো সেক্ষেত্রে আমরা এর মান 2 এবং ডি এর মান যদি 2 বসে তাহলে আমরা পাচ্ছি n তম পদের মান হচ্ছে 2n বা 2n। এখন আমরা যদি এভাবে করি তো তাহলে আমাদের ধারাটি কি হবে? ধারাটি হবে 2+4+6+8 যোগ ডট 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 যোগ 2n। অর্থাৎ যেহেতু n তম পদের মান 2n পাচ্ছি, তো যে কোনো পদের ক্ষেত্রে যততম পদের n তম পদের ক্ষেত্রে 2n, যে কোনো পদই পাবো সেই n এর মানটা বসিয়ে দিলেই n এর মানটা সেই পদের বসিয়ে দিলে আমরা পেয়ে যাব শেষ পদ। তো সেক্ষেত্রে আমাদের n তম পদ যেহেতু 2n, তো সেক্ষেত্রে শেষ পদ হিসাবে আমরা 2n বসাবো, বসালে আমাদের সমষ্টি হবে 992। অর্থাৎ এই প্রশ্নে সমষ্টি দেয়া আছে, ধারাটা কিভাবে শুরু হবে সেটা দেয়া আছে, কিন্তু পদ সংখ্যা কত সেটা দেয়া নেই।
পদ সংখ্যাটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলেই আমাদের কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে সেটা পাওয়া যাবে। অর্থাৎ এভাবে যদি চকলেট দিতে থাকে তাহলে কততম শিক্ষার্থী এসে এই 992টি চকলেট ভাগ করে দেওয়া যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি প্রথম পদের সাথে শেষ পদ যোগ করে পদ সংখ্যা গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা n সংখ্যক পদের সমষ্টি পাবো। তো যেহেতু আমাদের পদ সংখ্যা n ছিল তাহলে এবং এখানে প্রথম পদ হচ্ছে 2 এবং শেষ পদ হচ্ছে 2n, তাহলে প্রথম পদ 2 এবং শেষ পদ 2n যদি আমরা বসিয়ে পদ সংখ্যা n দিয়ে গুণ করি তাহলে আমরা এটার সমাধান পাচ্ছি n প্লাস n স্কয়ার। এখন যেহেতু n সংখ্যক পদের সমষ্টি আমরা পাচ্ছি n স্কয়ার প্লাস n অথবা n প্লাস n স্কয়ার, তো সেক্ষেত্রে এই সমষ্টিটাই হচ্ছে 992 এর সমান, কারণ 992 ও হচ্ছে একটা সমষ্টি, অর্থাৎ চকলেটগুলো মোট সমষ্টি। এখানে আমরা n সংখ্যক পদের সমষ্টিও পাচ্ছি n স্কয়ার প্লাস n, তাহলে শর্ত মতে এই n স্কয়ার প্লাস n সমান সমান হবে 992। অর্থাৎ আমরা সূত্র দিয়ে যে সমষ্টি পেয়েছি সেই সমষ্টিটা হবে আমাদের প্রশ্নে যে সমষ্টি দেওয়া আছে সেটার সমান। এখন এই n স্কয়ার প্লাস n সমান সমান 992, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা এই 992 সমীকরণের ডান পাশে আছে এটাকে আমরা সমীকরণের বাম পাশে নিয়ে আসবো, ফলে এটা চিহ্ন আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে যাবে। আর ডান পাশে 992 কে যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি ডান পাশে তাহলে আর কিছুই থাকবে না, তো সেক্ষেত্রে আমরা ডান পাশে শূন্য লিখে দিই। এখন এই সমীকরণের বাম পাশের যে অংশটা n স্কয়ার প্লাস n মাইনাস 992, এটা হচ্ছে একটা রাশি, বীজগাণিতিক রাশি। এই রাশিটা সমাধান করব। এই রাশিটা সমাধান করতে গেলে আমাদেরকে এইখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর উৎপাদকে বিশ্লেষণ এটা করব আমরা মিডল টার্ম প্রয়োগ করে। অর্থাৎ এই রাশিটা কতগুলো পদের যোগফল আকারে আছে, বীজগাণিতিক যোগফল যেখানে বিয়োগফল হতে পারে। তো এই যোগফল আকারে আছে যে বীজগাণিতিক রাশিটা, এটাকে আমরা কতগুলো পদের গুণফল আকারে প্রকাশ করি। যেমন এখানে এসে আমরা শেষের দিকে গুণফল আকারে প্রকাশ করেছি, আর গুণফল আকারে প্রকাশ করলে এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করা। আর উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমাদের একটা পর্যায়ে মিডল টার্ম প্রয়োগ করতে হয়েছে। যেমন এখানে 992 হচ্ছে ধ্রুবপদ, এই ধ্রুবপদের মধ্যে এমন দুইটা উৎপাদক আমরা বের করব যাদের যোগফল বা বিয়োগফল হবে মাঝখানের পদটা, অর্থাৎ মধ্যপদ, যেটাকে আমরা বলি মিডল টার্ম। এই মধ্যপদ হচ্ছে n, অর্থাৎ 1n। তাহলে 992 কে আমরা দুইটা উৎপাদকে রূপান্তর করেছি, একটা হচ্ছে 32 আর 31, এই দুইটাকে গুণ করলে 992 পাওয়া যায়, আবার এই দুইটার বিয়োগফল হচ্ছে 1n, অর্থাৎ 32n থেকে 31n বিয়োগ করলে n পাওয়া যায় 1n। তাহলে এখন n এর বদলে আমরা লিখবো 32n বিয়োগ 31n। এখন n স্কয়ার এবং 32n এর মধ্যে থেকে একটা n কমন নিয়েছি, ফলে বাকি আছে n প্লাস 32, আর এদিকে মাইনাস 31n এবং মাইনাস 992 এই দুইটা থেকে মাইনাস 31 কমন নিয়েছি, ফলে বাকি থাকবে n প্লাস 32। আবার এখানে n প্লাস 32, এখানেও n প্লাস 32, এই দুইটা থেকে আমরা একটা কমন নেব n প্লাস 32, ফলে বাকি থাকবে এখানের n আর এখানে মাইনাস 31, এই যে এখানের n এবং মাইনাস 31। এখন এই পর্যায়ে এসে আমরা দেখছি যে দুইটা পদের গুণফল হচ্ছে শূন্য, তাহলে তাদের মধ্যে যে কোনো একটি শূন্য হবে অথবা উভয়ই শূন্য হবে। তাহলে n প্লাস 32 যদি শূন্য হয় তাহলে n এর মান হচ্ছে মাইনাস 32, আবার n মাইনাস 31 যদি শূন্য হয় তাহলে n এর মান হচ্ছে 31। এখন n এর দুইটা মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই সমীকরণ সমাধান করে আমরা n এর মান দুইটা পেয়েছি, একটা হচ্ছে মাইনাস 32 এবং মাইনাস 31। তাহলে আমাদের এই সমীকরণ সমাধান সম্পন্ন হলো। এখন আমরা যে কাজটা করব, আমরা দেখব যে n আসলে কিসের মান ছিল। n আসলে ছিল কতজন শিক্ষার্থী, অর্থাৎ মোট কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে, অর্থাৎ n ছিল শিক্ষার্থীদের সংখ্যা। তো শিক্ষার্থীদের সংখ্যা কখনো ঋণাত্মক চিহ্নের হয় না, সেটা সবসময় ধনাত্মক চিহ্নের হয়। তো এখানে n এর যে দুইটা মান বের হয়েছে এই দুইটা মানের মধ্যে থেকে আমরা গ্রহণ করব একটা মান যেটা হচ্ছে ধনাত্মক চিহ্ন, কারণ শিক্ষার্থীর সংখ্যা ঋণাত্মক হয় না। তো সেক্ষেত্রে n এর যে মানটা 31, অর্থাৎ প্লাস 31, সেটাকে আমরা গ্রহণ করব। এজন্য n সমান সমান 31 গ্রহণযোগ্য, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা হবে 31 জন।
এক্ষেত্রে -32 হবে না, কিন্তু n এর এই দুইটা মানই সঠিক। অর্থাৎ এই সমীকরণে যেহেতু n এর সর্বোচ্চ ঘাত 2 বা 2, অর্থাৎ পাওয়ার হচ্ছে 2, তো সেক্ষেত্রে n এর দুইটা মান বের হবে এবং দুইটা মানই সঠিক। কিন্তু আমরা গ্রহণ করব আমাদের মতো করে, যুক্তি অনুযায়ী যে মানটা আমাদের জন্য গ্রহণযোগ্য হয় সেটা। তো এখানে n এর মান যেহেতু শিক্ষার্থীর সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা গ্রহণ করব n সমান সমান 31। তো এই হচ্ছে একক কাজের সমাধান, যেটা আমরা মিডল টার্ম প্রয়োগ করার মাধ্যমে করেছি। তো পরবর্তীতে আমরা এই একক কাজটাই অন্য দুইটা পদ্ধতিতে সমাধান করব। তো সেগুলোর জন্য আমরা পরবর্তী সেশন রেখেছি। তো এই হচ্ছে আজকের সেশনে এইটুকুই। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।